প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে ধোঁয়াশা কিছুটা কেটেছে বলে মনে করেন রাজনীতিবিদরা। তবে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষেও মত দিয়েছেন অনেকে। বলছেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনার প্রয়োজন। সংকট কাটাতে নির্বাচনের সময় পুনর্বিবেচনারও তাগিদ দিয়েছেন কয়েকজন রাজনীতিবিদ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন, এমনটাই বলে আসছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর মধ্যে শুক্রবার প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হতে পারে জাতীয় নির্বাচন। এ নিয়েও চলছে আলোচনা সমালোচনা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। কয়েকজন রাজনীতিবিদ মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলোর দাবি উপেক্ষা করছেন ডক্টর ইউনূস। এতে নতুন সংকট সৃষ্টির আশঙ্কা করছেন তারা। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে সময়টা যেটা ঘোষণা করা হচ্ছে সেটা সমস্ত দিক থেকে উপযুক্ত কিনা, সেই দিক থেকে আমাদের কাছে এটা উপযুক্ত সময় মনে হয়। এটা হচ্ছে একটা মন্তব্য। নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সবগুলো রাজনৈতিক দলকে আস্থায় এনে কিন্তু একটা এই কাজটা করতে হবে। সমাজের সকল অংশের মানুষ কোনো প্রাকৃতিক ঝুঁকির বাইরে যেয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই জায়গা থেকে এপ্রিল মাস কোনো ভালো সময় হিসাবে এটা নির্বাচন, এটা সময় দিক থেকে এটা খুব ভালো নির্বাচন নয় এটা। তো সুতরাং আমার মনে হয় যে সংকটটা রয়ে গেল। কেউ কেউ বলছেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে টানাপোড়েন কিছুটা দূর হবে, তবে আরও আলোচনার প্রয়োজন। এতটুকু বলতে পারি যে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা ছিল, এই ঘোষণার মাধ্যমে হয়তো সেই ধোঁয়াশা কিছুটা কাটবে। কিন্তু নির্বাচনের যে ধরনের পরিবেশ দরকার হয়, যে ধরনের আবহাওয়া দরকার হয়, সেটি আসলে ওই সময় আসলে থাকবে না। আমরা আশা করব সকলের মত নিয়ে, জনমত নিয়ে তিনি সংস্কার, বিচার এবং বিশেষ করে জুলাই সনদ তৈরি করা, জুলাই ঘোষণাপত্র তৈরি করা, এই কাজগুলো আমরা আশা করছি উনি এর মধ্যে শেষ করতে পারবেন। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না বলে মত দেন রাজনীতিবিদরা। নির্বাচন আয়োজনের জন্য মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী জোট গঠন করতে যাচ্ছে জামায়াত ইসলামী, খেলাফত মজলিস ও নেজামে ইসলামী সহ 6টি দল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেই এই ভোটের আত্মপ্রকাশ হতে পারে। নেতারা বলছেন, ইসলামপন্থীদের ভোট টানতেই এই জোট। প্রতি আসনেই দেওয়া হবে জোটের প্রার্থী। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠেছে। এক দলের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অন্য দলের নেতারা। আগামী জাতীয় নির্বাচনের আগে জোট গড়তে যাচ্ছে ইসলামী দলগুলো। জোটে থাকছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস। এরই মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে দলগুলোর মধ্যে। আমরা একটা বৃহত্তর ইসলামী ঐক্য করতে চাই এবং আমাদের সাথে যে সকল পুরো ইসলাম অর্থাৎ যারা ইসলামকে ভালোবাসে বা ছোট ছোট দল তারাও যদি আসতে চায় তাদেরকে আমরা এই ঐক্যের মধ্যে শরীক করব। আর জামাত ইসলাম যেহেতু ইসলামের নামে কাজ করে, অতএব তাদের সাথে ঐক্য হতে আমাদের কোনো সমস্যা নাই। নাম ঠিক না হলেও প্রতি আসনে জোটের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নেতারা জানান, দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন মনোনীত প্রার্থীরা। একটা আসনে মনে করেন আমাদের শক্তি বেশি, সমর্থক বেশি, জনসমর্থন বেশি, কিন্তু যে কোনো কারণে হয়তো দেখা গেল অন্য একটা দলকে আমাকে ছাড় দিতে হবে, তখন ওই দল তার ওই প্রতীক নিয়ে গেলে হয়তো ওখানে অত সুবিধা করতে পারবে না। সেক্ষেত্রে উনি বলতে পারে যে আমাকে তাহলে হাত পাকা দেন, তখন আমরা হয়তো হাত পাকা সেখানে আমরা অফার করব, সমস্যা নেই। তবে জামায়াতে ইসলামী বলছে, ইসলামপন্থী অনেক দলের সাথে আলোচনা চলছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর স্পষ্ট হবে জোট। ইনশাআল্লাহ বাংলাদেশে একটা সুন্দর নির্বাচনের জন্য আমরা পরস্পরের মধ্যে একটা সমঝোতা বোঝাপড়ার ভিত্তিতে একটা ইলেকশন দিকে যাব, যাতে দেশে স্বার্থে জনগণের কল্যাণে এটা গণতন্ত্রের বিকাশের জন্য এটা একটা দৃষ্টান্তকারী ইলেকশন। অনেক বিষয়ে দল ভিন্ন হলেও বোঝাপড়ার জায়গায় কিন্তু আমরা খুব কাছাকাছি অবস্থানে আছি। সেই জন্য আমরা আশা করছি জনগণও এরকম একটা ইসলামী দলগুলোর মধ্যে একসাথে নির্বাচনে আসা। সম্ভাব্য এই জোটের দলগুলোর মধ্যে শুধু নেজামে ইসলামের নিবন্ধন নেই। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই রাষ্ট্রের জন্য কার্যকর নয়। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের
গুলশানের বাসভবন ফিরোজা ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কারাগারে থাকায় গত ঈদে খালেদা জিয়ার সাথে দেখা করতে পারেননি নেতাকর্মীরা। এ সময় ঈদের শুভেচ্ছা জানিয়ে বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব। ঈদের দিনে আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসি। এটা আমাদের সকলের জন্য, বিশেষ করে জাতীয় স্থায়ী কমিটির আমরা যারা সদস্য আছি তাদের জন্য এটা আমাদের একটা অত্যন্ত আনন্দের মুহূর্ত, আনন্দের ক্ষণ। তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগে ইনশাআল্লাহ ভালো আছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীর 2 সিটিতে বর্জ্য অপসারণের দাবি করা হলেও সকালে বিভিন্ন এলাকায় ময়লা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও স্তূপ করে রাখা হয়েছে বর্জ্য। পড়ে থাকা বর্জ্য থেকেও ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। চলাচলে ভোগান্তির অভিযোগও করেন অনেকে। সকাল থেকে বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কর্মীদের কার্যক্রম তেমন দেখা যায়নি। নগরবাসীর দাবি, কর্তৃপক্ষের শতভাগ বর্জ্য অপসারণের দাবি অমূলক। এর আগে শনিবার রাত 9টার দিকে দক্ষিণে এবং রাত 10:30টার দিকে উত্তর সিটির শতভাগ বর্জ্য সরানোর কাজ শেষ হয়ে বলে দাবি করে সিটি কর্পোরেশন। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এরই মধ্যে সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। প্রায় 20,000 কর্মী পরিচ্ছন্নতায় কাজ করছে। পরিষ্কার হয়েছে মোটামুটি, কিন্তু রক্ত, কিছু কিছু বজ্র, চর্বি এগুলো রয়ে গেছে। গন্ধে হাঁটা যাচ্ছে না রাস্তায়। ব্লিচিং পাউডার দিছে, তারপরেও দেখা যাচ্ছে যে গন্ধ মাছি উঠতেছে, রক্ত জমে জমে রয়েছে। পরিষ্কার করলে তো এটা রাস্তা দেখবে যে সারা রাস্তা ময়লা গোফর, তো এটা তো গন্ধ হয়ে হেগো গাছের যদি না লাগে তো আমরা কমু কি? পাবলিকের কোনো দাম আছে এই দেশে? কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে আরও জানাতে রাজধানীর মানিক মি এভিনিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বর্জ্য অপসারণের সর্বশেষ পরিস্থিতি কি এবং শতভাগ বর্জ্য অপসারণ করার ব্যবস্থা হয়েছে কিনা, বাকি বলছে কর্তৃপক্ষ? দেখুন, আমি আগের সংবাদে ছিলাম তেজগাঁয়ে, এখন চলে এসেছি মানিক মি অ্যাভিনিউতে। মানিক মি অ্যাভিনিউ আসলে খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এখানে একদিকে যেমন সংসদ ভবন, এদিকে ন্যাম ভবন এবং এখানে কৃষি উন্নয়ন কর্পোরেশন, ডিপিডিসি সহ অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এই জায়গাটিতে আমরা আসলে যেটি লক্ষ্য করতে পারছি, এখানকার যিনি সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আছেন রকিব হাসান, তিনি গতকাল রাতে সিটি কর্পোরেশনের তথ্য দিয়েছেন যে তার এই জোনটিতে পুরোপুরি বর্জ্য অপসারণ করা হয়েছে, শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। কিন্তু আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে এই গুরুত্বপূর্ণ এলাকাটিতে এখনো বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। মোটামুটি কথা বলা যায় যে স্তূপ করে রাখা হয়েছে। এখানকার যারা বাসিন্দারা আছেন বা অফিসে যারা কর্মরত আছেন, তাদের সঙ্গে যখন আমরা আসলে কথা বলছিলাম, তারা বলছিলেন গতকাল রাতের পরে এই বর্জ্য আসলে এখান থেকে অপসারণ করা হয়নি। কিন্তু রাত 10:35 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রত্যেকটি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এবং এখানকার এলাকাবাসীর সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, আজকে সকাল থেকে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো কর্মচারী বা কোনো কর্মকর্তা এই এলাকাটি পরিদর্শনে আসেননি এবং এখান থেকে বর্জ্য সরানোর কোনো ধরনের কোনো উদ্যোগও নেই। এরই মধ্যে এই বর্জ্যের কারণে আসলে গন্ধ ছড়াতে শুরু করেছে। এই এলাকা দিয়ে যারা যাচ্ছেন, এলাকাবাসী যারা আছেন, তাদেরও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ফুটপাত দিয়ে যারা হাঁটছেন তাদেরকে নাক ধরে দুর্গন্ধ সহ্য করে আসলে এই পথটি দিয়ে যেতে হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা এখানকার যিনি সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি দাবি করছেন রাতেই আসলে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। যখন আমরা আসলে তাকে এই নির্দিষ্ট এলাকাটির কথা বললাম, তিনি আসলে অনেকটা অবাক হলেন এবং তিনি জানিয়েছেন যে তিনি আসলে খুব দ্রুত ব্যবস্থা নেবেন। যদিও আমরা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছি, এখন পর্যন্ত আমরাও সিটি কর্পোরেশনের কোনো কর্মচারীকে বা পরিচ্ছন্নতা কর্মীকে এখানে আসতে দেখিনি এবং আসতে না দেখার কারণে এখানকার যে বর্জ্য, সেই বর্জ্যটি আসলে এখন পর্যন্ত অপসারণ করার যে কোনো উদ্যোগ, সেই উদ্যোগটি আসলে দেখতে পাইনি। আমরা নগরবাসীর সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, নগরবাসীকে আমরা যেটি আসলে বলছিলাম যে
কত ভাগ বর্জ্য আসলে অপসারণ করা হয়েছে এবং সিটি কর্পোরেশন যে শতভাগ বর্জ্য অপসারণের দাবি করছেন এটি নিয়ে আসলে নগরবাসীর মতামত কি? নগরবাসী যেটি বলছেন যে সিটি কর্পোরেশন আসলে দাবি করেছেন শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত এই শতভাগ বর্জ্য অপসারণের কোনো চিত্র আসলে তারা দেখতে পাচ্ছেন না। তারা বলছেন যে 50 থেকে 60 ভাগ বর্জ্য আসলে অপসারণ হয়েছে, এখনো পাড়া মহল্লার মধ্যে বিভিন্ন জায়গায় বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে আছে, যে কারণে এলাকাবাসী, নগরবাসী, পথচারী তাদের আসলে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে আমরা গতকালকে আসলে আশার মধ্যে এই নগরবাসী ছিল যে শতভাগ বর্জ্য অপসারণ হবে, খুব স্বাচ্ছন্দ্যে ঈদ কাটাতে পারবেন, কিন্তু আজকে সকাল থেকে আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাড়া মহল্লা এলাকায় রাস্তার পাশে এরকম স্তূপ করে রাখা হয়েছে বর্জ্য। তো আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে এটি ছিল এখনকার সবশেষ। কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।